ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে অনুষ্ঠান ঢাকায় থাকি। আপনারা যে যেখানে বসে আমাদের এই আয়োজন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। প্রত্যাশা করছি আগামী কিছু সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা চট্টগ্রামের গুণী মানুষদের সঙ্গে কথা বলি যারা ঢাকায় থাকেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তার নাম নাবিলা ইসলাম। তিনি অভিনেত্রী। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আমরা চট্টগ্রামের মানুষ যাদের পাই বা যাদের সঙ্গে কথা বলি তাদের একেবারে ছোটবেলা থেকে আসি, কারণ ছোটবেলাটা চট্টগ্রামের সঙ্গে জড়িত, সম্পৃক্ত। একটু জানবো কেমন ছিল ছোটবেলা। আমার জন্ম চট্টগ্রামে, বেড়ে ওঠা চট্টগ্রামে। তো শৈশব তো সবচেয়ে সুন্দর সময় জীবনের। আমি পুরোটা সময় ওখানে কাটিয়েছি। আমার বাবা মা, আমার রিলেটিভস সবাই ওখানে। আমার স্কুল ডক্টর খাসউইন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ বাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। গ্র্যাজুয়েশনও আমি ওখানে কমপ্লিট করেছি। তখন আমি আসা যাওয়া করে কাজ করতাম প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে। আর ঢাকায় হচ্ছে নর্থ সাউথে আমার MBA। তো সব কিছু মিলিয়ে শৈশব, আমার জামাল খানের পুরো সময়টা বেড়ে ওঠা, কারণ আমরা জামাল খানে একদম স্থানীয়। তো আমার বাবার বাড়ি, দাদার বাড়ি সবই আমার জামাল খান। তো ওই পুরো এলাকাটা জুড়ে স্কুলটাও ওখানেই। সো যত সুন্দর স্মৃতি যাই বলেন, সব কিছুই আসলে ওখানে। ওই সময়টায় পড়াশোনার সময়, কারণ তখন আপনি অভিনেত্রীও না, উপস্থাপকও না। পড়াশোনায় কেমন ছিলেন বা বাবা মা কতটা সন্তুষ্ট ছিলেন আপনার পড়াশোনা নিয়ে? ছোটোবেলা থেকে পড়াশোনায় ভালোই ছিলাম। আমি বাসার বড় মেয়ে। সো বড় মেয়েরা, আমার কাছে মনে হয় যে ছোটোবেলায় অনেক ম্যাচিওর থাকে। তো মোটামুটি আমি ছোটোবেলা থেকে খুব বেশি একটা ফাঁকিবাজ ছিলাম না। যদি বলি ক্লাস 2, 3, 4 পর্যন্ত আমি স্কুলেই যেতে চাইতাম না। এটা একটা ব্যাপার ছিল। আমি একদমই স্কুলে যেতে চাইতাম না, খুবই কান্নাকাটি করতাম। বাসা থেকে জোর করে নিয়ে যেত। প্রথমে বুঝিয়ে বলতো, পরে না বুঝলে এমন হয়েছে যে মারও খেয়েছি। সো এই সময়টা এরকম ছিল। বাট একটা সময় যখন আমি বুঝতে পারি যে আসলে আমার এই কাজটা একদম রেগুলার কাজ, এটা আমার করতেই হবে, স্কুলে আমার যেতেই হবে, পড়াশোনা কান্নাকাটি করে করতেই, লাভ নেই। একদম লাভ নেই। সো পরে নিজ থেকেই আসলে আমি সেটা করি। সো আমার SSC HSC রেজাল্টও মাশাআল্লাহ খুব ভালো ছিল। আমার দুটোতেই GPA 5 ছিল। সো আমার গ্র্যাজুয়েশন রেজাল্টও খুব ভালো। সব কিছু মিলিয়ে আসলে বাবা মার এক্সট্রা কোনো এফোর্ট আমাকে নিয়ে খুব বেশি দিতে হয়নি। মানে খুব বেশি পরবর্তী সময়ে, মানে ক্লাস 4, 5 এর কথা বলছি। তখন থেকে আসলে খুব বেশি প্রেশার দিতে হয়নি এবং তারা দেয়ওনি কখনো। সবসময় ফ্রিডম দিয়েছে পড়াশোনার ক্ষেত্রে, আমার সেই ফ্রিডমটা ছিল। আর আরেকটা ব্যাপার ছিল, সবসময় আমি স্কুলে যখন পড়তাম, স্কুলের পাশাপাশি আমাদের আমাদের আমার আরও 2 বোন আছি আমরা, আমাদের সবাইকেই আসলে গানের ক্লাস, আবৃত্তি, অভিনয়, আমি শিওর যে যারা চট্টগ্রামে আছেন তারা খুব রিলেট করতে পারবেন যে সবাই কিন্তু পড়াশোনার পাশাপাশি গানের ক্লাসে যেতই, বা অভিনয়টা, আবৃত্তিটা যার যেটা পছন্দ। তো আমাদেরকেও আসলে ওভাবে করেই আমাকেও সব কিছুতেই দিয়েছে। বাট আমার ওই যে মন থেকে হয় না, আমার কেন যেন অভিনয় ভালো লাগতো, আবৃত্তি ভালো লাগতো। আর উপস্থাপনাটা স্কুল কলেজে কীভাবে যেন করতে করতে সবাই চোখে পড়ে গেলাম যে এই মেয়েটা খুব ভালো উপস্থাপনা করে। সো ওকে উপস্থাপনাতেও চাই। আবার যখন একটা কালচারাল ফাংশন হয় সেখানে আবার একটু অভিনয়ও চাই। তো ওভাবে করে স্কুল কলেজে আমি অনেক পারফর্ম করতাম। চাওয়া পূরণ করতে গিয়ে চাওয়া পূরণ করতে গিয়ে অনেকটুকু কাজ করা হয়েছে। এবং আমি যেহেতু আমার মা বাংলাদেশ বেতারের সিনিয়র স্টাফ অ্যানাউন্সার, সো সেক্ষেত্রে বেতারেও আমার আসা যাওয়া ছিল। তখনও আমি ওই যে সবাই মিলে একসাথে বাচ্চারা গান করতো বা অভিনয় আবৃত্তি, আমি সেখানের একদমই তালিকাভুক্ত ভয়েস আর্টিস্ট, আমি অভিনয় শিল্পী, সেখানকার উপস্থাপনায় আমি এনলিস্টেড। তো ছোটোবেলা থেকে এগুলোর সাথে মোটামুটি আমি একদমই মানে যুক্ত ছিলাম। দুইজন মানুষ, মঞ্জুরুল ইসলাম আর নাসরিন ইসলাম, আপনার বাবা মা, তাদের সঙ্গে সন্তান হিসেবে আপনার সম্পর্ক কেমন থাকবে সেটা আমরা অনুমান করতে পারি। তবু যদি আলাদা করে বলি, ভয়ের সম্পর্ক ছিল নাকি ভালোবাসার সম্পর্ক ছিল? আম্মু আর পাপা, আমি পাপা বলি আর আম্মু বলি। তো দুজনের সাথে আসলে ছোটোবেলা থেকে যেটা আমাদের রিলেশন, আমাদের কেমিস্ট্রিটা হচ্ছে খুবই ফ্রেন্ডলি। স্টিল আমরা অনেক কথা বলি, মানে খুবই ফ্রেন্ডলি ডিসকাশন হয় আমাদের সবসময়। এটা আমাদের 3 বোনের সাথে তাদের কেমিস্ট্রিটাই এমন যে আমরা খুবই ফ্রেন্ডলি ডিসকাশন হয়।
এখনও তাই। আমি অনেক সময় হয় যে বড় হতে হতে একজনের সাথে অনেক বেশি ক্লোজ, যেমন বাবা যথেষ্ট পরিমাণ যখন ছোটও ছিলাম তখন স্কুল হতে শুরু করে আমার গানের ক্লাস, নাচের ক্লাস সব জায়গায় বাবা নিয়ে যেত। বাবা যেদিন পারতো না সেদিন মা নিয়ে যেত। তো ওদের মধ্যে একটা বোঝাপড়া ছিল যে কখন কাকে কীভাবে মেনটেন করবে, যেহেতু আমরা 3 বোন। সো তাদের অনেক বিজি সময় গিয়েছে আমাদেরকে নিয়ে, প্লাস দুজনেই চাকরিজীবী, যথেষ্ট পরিমাণ বিজি থাকতে হয়েছে। আর এর ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আমরা আমাদের মধ্যে আমাদের একটা বন্ডিং হয়েছে। তো বাবা মার সাথে খুবই ফ্রেন্ডলি রিলেশন, এখনও তাই। আমরা মানে যে কোনো কথা আসলে মন খুলে বলতে পারি। বিশেষ করে আমি আমার মার সাথে অনেক ক্লোজ, যে কোনো কথা আমি আসলে স্টিল শেয়ার করে যাই। মানে বাবা মার কাছে তো সন্তানরা সবসময়ই ছোট, মানে যতই বড় হই না কেন আসলে বাবা মার কাছে তো আমরা সেই ছোটই। সো এখনও যে কোনো প্রবলেম হোক, যে কোনো কিছু হোক, মার সাথে বা বাবার সাথে সবসময় শেয়ার করি। আপনার বাবা মায়ের কথা শুনলাম, তাদের সঙ্গে সম্পর্কের কথা যেটা আমি বললাম, ভয়ের সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক? আসলে ভালোবাসার সম্পর্ক তো না, মানে যেটা বলছিলাম যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর বোনদের সঙ্গে তো আরো ক্লোজ সম্পর্ক থাকে। আপনার 2 বোন, মাইশা ইসলাম, আমিনা ইসলাম, তাদের সঙ্গে সম্পর্কটা কেমন অনুমান করতে পারি, তবু আপনি যদি একটু নির্দিষ্ট করে বলেন। আমরা 3 বোন, আমি সবার বড়, মেঝো মাইশা এবং ছোট হচ্ছে আমিনা। তো আমাদের 3 জনের কেমিস্ট্রিটা হচ্ছে, যেহেতু আমাদের কোনো ভাই নেই, আমাদের নিজেদের মধ্যে একটা ওয়ার্ল্ড আছে। সেখানে আমরা অনেক নিজেদের মধ্যে অনেক কিছু শেয়ার করি। মাঝে মাঝে আমার সাথে ওর ছোটটা আমার সাথে শেয়ার করে, মেঝোটা আমার সাথে শেয়ার করে, আবার নিজের একটা শেয়ারিংয়ের জায়গা আছে ওদের। আবার 3 জন মিলে অনেক মজা করি, অনেক ফান করি, একসাথে ঘুরতে যাই, অনেক আড্ডা হয়, আবার একসাথে ফাইটও করি অনেক। সো এটাকে আমি সবসময় বলি এটা একটা টকঝাল মিষ্টির মতো একটা সম্পর্ক, যেটা ভাই বোনদের মধ্যে থাকে আর আমাদের 3 বোনের মধ্যে আছে এই কেমিস্ট্রিটা। আপনার চট্টগ্রামের জীবন সম্পর্কে তো জানলাম। সেই মানুষগুলো যাদের কথা আপনি বললেন, তারা ঢাকায়ও আছেন, চট্টগ্রামেও আছেন। অর্থাৎ তারা ছায়ার মতো সব জায়গায় থাকবেন এবং থাকেন। তবে আপনার যে ঢাকায় আসার পরিকল্পনা কিংবা প্রস্তুতি সেটা কেমন ছিল? আমার ঢাকায় আসা হয়েছে 15-এর দিকে, যদি বলি পার্মানেন্টলি। আসলে এমবিএ করতে আসার জন্যই আমার আসা। আমি নর্থ সাউথে তখন অ্যাডমিশন দেই এবং সেখানে আমার অ্যাডমিশনে আমার নাম চলে আসে। তখন আমি আসলে নর্থ সাউথের জন্যই পড়াশোনার উদ্দেশ্য করেই আসলে ঢাকায় আসি। এর আগে তো আমি মাঝে মাঝে আসা যাওয়া করে আসলে কাজগুলো করতাম। বিশেষ কোনো অকেশন যেমন ঈদের কাজ হতো, তারপর ভ্যালেন্টাইন, মানে তখন আমি জাস্ট গ্র্যাজুয়েশন চলাকালীন কিছু সময় ঢাকা চিটগাং আসা যাওয়া করে কিছু কাজ করেছি, খুব বেশি না সেটা। বাট যখন আমি এখানে পড়তে আসি, তারপর আস্তে আস্তে সেই জিনিসটা আসলে, যেহেতু আমি ঢাকায় আছি, তখন আমি কাজগুলো অ্যাটেন্ড করতে পারতাম, যে আমার কাজটা একদম প্রফেশনালি আমি কাজটা শুরু করি। সো আমার পড়াশোনা এবং কাজ দুটোই একসাথে আসলে প্রফেশনালি আমি স্টার্ট করেছি 15-16-এর দিকে, যখন আমি পার্মানেন্টলি ঢাকা শিফট করি আর কি। আমার এখানে রিলেটিভরা আগে থেকেই ছিল, সো ওদের সাথে এমনিতেই আমার আসা যাওয়া হতো, খুব বেশি না, থাকা হতো না। বাট পরে যখন আসি তখন আমি আমার কাজিনের সাথে এখানে একসাথে থাকতাম। তো ও পড়াশোনা করতো, আইইউবিতে ছিল, আমি নর্থ সাউথে। তো দুজনের তারপর আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার সাথে একসাথে পড়াশোনা করতে এসেছে, তারা তো বেশিরভাগই এখানেই আমার সাথেই ছিল, নর্থ সাউথ, আইইউবি, ঢাকা ইউনিভার্সিটি, সব কিছু মিলিয়ে আসলে আমার ফ্রেন্ড সার্কেলটা। তো এই বসুন্ধরাতে আমি থাকতাম, তখন ওদের ওখানে একটা আড্ডা হতো। পড়াশোনার গ্যাপে গ্যাপে কাজ শুরু করি আমি প্রফেশনালি, অনেকগুলো কাজের কল আসে আমার। সো অ্যাক্টিং, অ্যাঙ্কারিং তখনই আমি স্টার্ট করি। তো আস্তে আস্তে কাজ করতে করতে আসলে এই জায়গাটা একেবারেই মানে কি বলবো, তখন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি ননস্টপ। আপনার প্রথম টেলিভিশনের পর্দায় কবে আসা, বিশেষ করে উপস্থাপক হিসেবে এবং অভিনেত্রী হিসেবে? টেলিভিশনের পর্দায় যদি বলি যে উপস্থাপনা আমি ছোটোবেলায় একটা উপস্থাপনা করেছি, সেটা আমার স্ক্রিনে একটা কাজ করেছি, সেটা হচ্ছে ভবঘুরে.com। এটা একটা রোড শো ছিল, খুবই ফানি। আর এরপর একদম নাটক যদি বলি, নাটক ছিল লিটল অ্যাঞ্জেলা আই এম ডাইং, ওয়াহিদ তারেকের একটা নাটক, ঈদের একটা কাজ ছিল সেটা। সো ওটা আমার প্রথম অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানো। কিন্তু প্রথম দিন যখন ক্যামেরার সামনে আসা হয়, নানা রকম অভিজ্ঞতা থাকে অভিনেতা অভিনেত্রী তাদের, উপস্থাপকদের বিশেষ করে। সেখানে আপনার আম্মু পরামর্শ দেওয়ার মতো ছিলেন, যেহেতু তিনি এই জায়গাটায় কাজ করেন। তিনি কি ধরনের পরামর্শ দিয়েছিলেন বা উপদেশ দিয়েছিলেন? আম্মুর সাথে শেয়ারিং এর জায়গাটা পরামর্শ এখনো দেয়, মানে বিশেষ করে যখন উপস্থাপনার ক্ষেত্রে হয়। তো তাদের তো অভিজ্ঞতার ঝুড়ি অনেক।
তো সেখান থেকে মাঝে মাঝে কিছু শেয়ার করে, বা আমার যখন কোনো স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে হয় সেই স্ক্রিপ্টিং নিয়ে আমরা আলোচনা করি। সো এই এই জায়গাতে আমি অনেক হেল্প পাই আম্মুর কাছ থেকে এখনো। তবু প্রথম দিনের হেল্পটা কেমন ছিল? আচ্ছা, প্রথম দিনের ক্যামেরা ফেস করার আগের ওভাবে করে আমার এই মুহূর্তে মাথায় নেই, বাট আমাদের যেহেতু সবসময় আম্মু একটা কথা বলেছে যে ক্যামেরাকে আসলে ওভাবে করে নোটিস করতে হয় না, যখন পারফর্ম করবে পারফরমেন্সের উপরেই জোর দিতে হবে। সো ওইটুকু মাথায় আছে। আর ছোটোবেলা থেকে যেহেতু একটু একটু করে কাজ করি, সো ক্যামেরা নিয়ে আমার কখনো খুব বেশি একটা মানে ভয় কাজ করেনি আমার কাছে। ক্যামেরাকে আমি ওভাবে কখনো ভয় পাইনি। যে এই কাজটা খুব ভালো লাগছে আরেকটা একটু কম ভালো লাগছে, তখন তারা কম ভালো লাগাটাকে বাদ দেন। সেখানে যদি আমি বলি উপস্থাপনা বা অভিনয়ে কোনটাকে আপনি একটু দূরে রেখেছেন? মন থেকে কোনোটাই দূরে রাখিনি। আমি রেগুলার অ্যাক্টিং করি, অ্যাঙ্কারিংটাও করি, বাট যেহেতু অ্যাক্টিংয়ে অনেক বেশি সময় দেই, অনেক নাটকের প্রজেক্ট থাকে পরপর, সো অ্যাঙ্কারিংটা সেই তুলনামূলক একটু কম করা হয়। বাট দুটোই ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ আমি দুটো জায়গায় খুবই কমফোর্টেবল। আমার অন্য কোনো কিছু যদি বলেন যে নাচ গান, সেটা আমি ছোটোবেলায় আমার কাছে ওভাবে করে আমাকে মানে টাচ করেনি বলে কিন্তু আমি তখনই স্টপ করেছি। বাট এই দুটোই আমার তখন থেকে ভালো লাগে বলে আমি এখনও কন্টিনিউ করি, এবং অভিনয়টা বলতে পারেন একটু বেশি সময় দেই, আর অ্যাঙ্কারিংয়ে একটু কম সময় দেওয়া হয়। অনেক কাজ করা হয়েছে, এর মধ্যেই উপস্থাপনা বলেন বা নাটকে অভিনয় করা বলেন। সেখান থেকে যদি আপনি আলাদা করেন কোনো কাজকে, কোন কাজটাকে আলাদা করবেন? এটার উত্তরটা আসলে নিজের সব কাজই তো পছন্দের কাজ। সব কাজের মধ্যেই একই এফোর্টটা আমি এখনও দিই। আমি মনে করি যখনই আমি কোনো কাজ করি যে দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ক, এভাবে করে কাজটা মাথায় রেখে কাজ করা হয়। হ্যাঁ, কাজের ব্যস্ততায় অনেক সময় অনেক কিছু আমাদের কাছে মনে হয় ওকে অ্যাভারেজ এভরিডের একটা ওয়ার্ক, এটা একটা ব্যাপার। বাট স্পেশাল বলবো আমি আমার প্রথম কাজকে। যেহেতু প্রথম কাজ সবসময়ই একটু সবার কাছেই আমার মনে হয় স্পেশাল, আমার কাছেও ঠিক আমার প্রথম কাজ বা প্রথম দিকের কয়েকটা কাজ খুব স্পেশাল। বিশেষ করে যেহেতু ওগুলো করার পর সবাই আমাকে একটা ফিডব্যাক দিয়েছে, ভালো লাগা, খারাপ লাগা, বা ভালো হয়েছে, বা এরপর থেকে আমার মানে প্রশংসা পেয়েছি, এবং সবার কাছ থেকে আরও অনেকগুলো কাজের অনেক একটা স্রোত এসছে। সো আমার কাছে কাজের অভিজ্ঞতা বলেন, যেহেতু নতুন নতুন কাজ করার সময় কোনো কিছু মাথায় থাকে না, খুবই থাকি, সো ওই কাজগুলো খুবই মেমোরেবল আমার প্রথম দিকের কাজগুলো। এই যে আপনি ভালো লাগার কথা বললেন, সেটা আপনার নিজের ভালো লাগা, কিন্তু দর্শকের সব কাজ ভালো লাগবে না, তারা একেবারেই স্বাধীনভাবে এসে মন্তব্য করবেন। আর এই সময়টায় বিশেষ করে ইউটিউবে যখন আপলোড হয়, তখন কেউ কোনো রকম রাগ ঢাক না করেই মন্তব্য করেন। সেই মন্তব্যগুলো কিভাবে নেন, যেটা আপনার পক্ষে যায় না? ভালো বললে ভালো লাগে ডেফিনেটলি। আর যখন কোনো সমালোচনা করে, সেটা যদি খুব গঠনমূলক কোনো সমালোচনা হয়, আমি সেটা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করি। মানে সেটা যদি বলে যে এই ক্যারেক্টারটা যদি এরকম হতো আপু মনে হয় ভালো হতো, বা আপনাকে এই ধরনের ক্যারেক্টারে খুব দেখতে চাই, বা আপনি এখানে এটা হলে ভালো হতো, তখন আমি সেটাকে খুব পজিটিভলি নিই। আবার কিছু কমেন্টস আছে যেগুলো আসলে আর কিছু নেই, যেগুলো দেখলে আসলে ভালো লাগবে না। সো ওগুলো নিয়ে আমাকে খুব বেশি একটা এফেক্ট করে না। আমি দেখি, আমি মনে করি যে তার মতো সে কমেন্টস করেছে, সে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়, সেখানে আমার কিছু আসলে মানে আমার সম্পর্কে কিছু যায় আসে না। তো আমি ওসব নেগেটিভ কমেন্টসকে মানে দূরেই রাখি আমার কাছ থেকে, এবং আমার উপরে এগুলোর কোনো প্রভাব পড়ে না। কাজের কথা তো হলো, আবার না হয় আসবো কাজের প্রসঙ্গে, তবে তার আগে পরিবার প্রসঙ্গে। যে পরিবার আগে ছিল, অর্থাৎ বাবা মা বোনদের নিয়ে, এর বাইরে আর একটা পরিবার হয়েছে, যে সবারই হয়, সন্তান, স্বামী, তাদের সম্পর্কে একটু জানবো। আমার আম, পিচ্চি মানে একদমই পিচ্চি, সেহরিশ 1 বছর। এখনও তো ওভাবে করে বোঝে না, আমার কাজ বোঝে না, বা আসা যাওয়াটা আমি এখন বুঝি যে ও আমার জন্য একটু অপেক্ষা করে। আমিও যেহেতু আমি খুব আর্লি ও যখন 3 মান্থস, তারপর থেকে আমি আসলে কাজ করা শুরু করি, মানে আবার কাজে ব্যাক করি। আর হাজব্যান্ড সবসময় খুবই সে সাপোর্টিভ ছিল। তার সাপোর্ট অনেকটা না থাকলে আসলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত, কারণ এই রিলেশনটা আসলে একটা ফ্রেন্ডলি রিলেশন। আমরা যারা কাজ করি আমাদের কাজের প্যাটার্নটা একদমই ডিফারেন্ট, কারণ আমরা 9টা 5টার জব করি না। আমাদের জবের প্যাটার্নটাই হচ্ছে আমরা সকালে বের হই, আসলে আমরা 11টা পর্যন্ত একটা লিমিট থাকে, বাট দেখা যায় অনেক সময় 12টা 1টা পর্যন্ত কাজ হয়ে যায়। আবার টানা অনেক দিন শ্যুট করছি, কোনো ব্রেক নেই। আবার অনেক সময় হয় যে হ্যাঁ ভালো একটা ব্রেক পাই। তো
তো আমাদের মধ্যে যেটা হয় যে ব্রেক পেলে আমরা ঘুরতে চলে যাই, কোথাও ঘুরে আসি। ইভেন অনেক সময় আমি চট্টগ্রামে আমরা খুব আসা যাওয়া করি, আমরা হয়তো গাড়ি নিয়ে যে কোনো সময় বের হয়ে যাই, দেখা গেল ড্রাইভ করে চলে গেলাম, চট্টগ্রাম চলে গেলাম, বাবা মার সাথে কাটিয়ে আসলাম যদি একটা ভালো ব্রেক হয়, 1 উইকের একটা ব্রেক হয়। তো এই কমফোর্টের জায়গাটা আছে। এটা না হলে আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যেত, যেহেতু বললামই জব প্যাটার্নটা ডিফারেন্ট। আর সেহরিশের কারণে এখন একটু কম ঘুরোঘুরিটা একটু কম হচ্ছে, ঘুরোঘুরিটা এখন একটু ডিফারেন্ট হচ্ছে, হয়তো কোনো প্লে জোনে যাচ্ছি যখন একটু ব্রেক হচ্ছে হয়তো কোনো প্লে জোনে যাচ্ছি, ওকে নিয়ে একটু প্ল্যান থাকছে যে কোথাও যাই যেখানে ওর কোনো প্রবলেম হবে না, কারণ ওয়েদারের একটা ব্যাপার আছে, বাইরের ওয়েদারের সাথে একটা ম্যাচ করার ব্যাপার থাকে। আর এখন হচ্ছে এখনও আমার সেরকম কোনো বাধা নেই, এখনও আমার কাজের প্যাটার্ন অনুযায়ী হয়তো কিছুদিন আমি মাঝখানে আউটডোর করিনি, এখন আমি আবার আউটডোরে যাচ্ছি। বেশ কিছুদিন আমি একদমই ঢাকার বাইরে কাজ করিনি, চট্টগ্রাম যদি হয়েছে কাজের বাইরে, ঢাকার বাইরে, তখন চট্টগ্রামে কাজ করেছি, বাট এর বাইরে অন্য কোথাও জোনে যাইনি। তো এরকম একটা প্ল্যান ছিল, এখন আবার সেটাও প্রবলেম হচ্ছে না। এখন যেহেতু আমার মা একটা সাপোর্ট আছে, আমার বোন, আমার ছোটো বোন আমার সাথেই থাকে, ও এখানেই পড়াশোনা করে, আমি না আইউবিএটিতে আছে এবং ও কাজ করছে, সো ও এখানে আছে। এছাড়া আমার হেল্পিং হ্যান্ড তো আছেই সেহরিশের জন্য, সো ওভাবে করে কোনো প্রবলেম হয় না, একটা সুন্দর ব্যালেন্স হয়ে যায় আসলে কাজে। আর আপনার আরেকটা কোয়েশ্চেন ছিল যে কিভাবে আমাদের পরিচয় বা শুরুটা, সেটা বলবো যে তার সাথে আসলে আমার ছোটোবেলার পরিচয় বলতে পারেন, একদমই আমার স্কুল কলেজ লাইফ থেকেই পরিচয়। একটা ফ্রেন্ডশিপের জায়গা ছিল, ফ্রেন্ডশিপের জায়গা থেকে আসলে আস্তে আস্তে একটা রিলেশনের দিকে আমরা গিয়েছি এবং সেটা পরবর্তীতে গিয়ে আসলে বিয়ে। সো হ্যাঁ, পছন্দের যদি বলে না যে লাভ ম্যারেজ ওর অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ লাভ ম্যারেজ ছিল আমাদের। সো এইভাবে বন্ধুত্ব থেকেই আসলে প্রেম, প্রেম থেকে মানে প্রেম ভালোবাসা, এরপর বিয়ে, এখন তো পুরোপুরি পরিবার, এই তো। আমরা মূলত বর্তমানটাকেই ভবিষ্যতের পাথেয় হিসেবে দেখি, কারণ বর্তমানে যে কাজটা করছি ভবিষ্যতে সেটা নিয়ে কথা হবে। বর্তমানে কি করছেন? বর্তমানে আমার বেশ কয়েকটা ধারাবাহিক নাটক যাচ্ছে, মাছরাঙা টেলিভিশনে, এনটিভিতে, আরটিভিতে কয়েকটা ধারাবাহিক যাচ্ছে। এছাড়া সিঙ্গেল নাটক, যেটা আমরা বলি সিঙ্গেল নাটক যাচ্ছে অনেকগুলোতে, আমরা কাজ করেছি, শুটিং হয়েছে, অন এয়ারে যাচ্ছে, এবং রিসেন্ট আমার একটা শো যাচ্ছে উপস্থাপনার, সেটা আমি পুরোপুরি চট্টগ্রামে করেছি, এটাও একটা মজার বিষয়। সো সেগুলো অনলাইনে যাচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মের জন্য কিছু কাজ করেছি, সেগুলো যাচ্ছে। তো এই তো রেগুলার ওয়ার্ক নিয়ে বিজি। একজন অভিনেত্রী নিজের কাজ যেমন পছন্দ করেন, তেমনি অন্যদের কাজও পছন্দ করেন। দেশে কিংবা দেশের বাইরে আপনার পছন্দের কাজের কথা যদি বলি, কোন কাজগুলি আপনার পছন্দ বা কার কাজ পছন্দ? আমার সবসময় এমন হয় যে আমি ব্রেক পেলে অনেক বেশি সিরিজ দেখি, অনেক টিভি দেখি, মানে ইভেন আমাদের দেশের নাটক আমি যদি সুযোগ পাই, যেমন আমার ব্রেক যখন ছিল তখন আমি অনেক আমাদের আমাদের আর্টিস্টদের অনেক কাজ দেখেছি, আমার কলিগসদের কাজ দেখেছি, দেশের কাজ দেখেছি, দেশের বাইরে কাজ দেখেছি। সেটা আমার কাছে মানে ম্যাটার করে না কোথাকার কাজ, সেটা আমার ভালো, আমি স্টোরি দেখতে চাই অনেক বেশি, আমার স্টোরি দেখার প্রতি অনেক লোভ। সো আমি সবসময় সিরিজগুলো যেমন এখন অনেক ভালো হয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে, সেগুলোতে আমি অনেক সময় পার করি, সেটা আমার পছন্দের আর্টিস্ট হোক, মানে ওরা এত ভালো কাজ করে আসলে দেখতেই ভালো লাগে। সো এটা যে এমন না যে আমার পছন্দের শুধু মানুষটাই থাকতে হবে এমন না, আমি যে কোনো কারোই কাজ দেখি। তো অনেক কাজই দেখা হয়, বিশেষ করে সিরিজ অনেক বেশি দেখা হয়, মুভিজ অনেক বেশি দেখা হয়, আর এখন তো বাংলাদেশেও অনেক ভালো ভালো কাজ হচ্ছে, বাংলাদেশে অনেক ভালো মুভি হচ্ছে, সো ওগুলোও দেখা হয়, সুযোগ পেলে হলে গিয়ে দেখি, কলিগদের সাথে একসাথে বসে এনজয় করি, সেটা করা হয়। আর বাসায় বসে থাকলে তো অবশ্যই একটু সিরিজ। দিন শেষে আপনি চট্টগ্রামের মানুষ, যে কারণে কাজের কথা হলো, পরিবারের কথা হলো, কিন্তু শেষ পর্যন্ত আমরা যদি আবার চট্টগ্রামে ফিরে যাই, চট্টগ্রামের যে মানুষগুলো আপনাকে ছোট দেখেছে, তাদের কাছে আপনি এখন তারকা। তারা এখন আপনাকে কিভাবে দেখে বা আপনার সঙ্গে কি বিষয়ে কথা বলে যখন আপনি যান চট্টগ্রামে বিশেষ করে? চট্টগ্রামে তো আমার পরিবার, আমার বাবা মা বা আমার রিলেটিভস, আমার স্কুল কলেজ, সেখানে আমার টিচাররা বা আমার গান নাচ আবৃত্তি অভিনয় যাই বলেন সেখানেই আমার টিচাররা, তো সবার কাছে আসলে আমি তাদের মেয়ে, তাদের তাদের কাছে আমি কখনোই তারকা না, বাট তারা যখন ভালোবাসাটা শো করে আমাকে, যখন বলে যে তোর এই কাজটা খুব ভালো হয়েছে বা তোর ওই কাজটা দেখেছি বা তুমি খুব ভালো করছো মা, এই কথাগুলো আমাকে অনেক মানে প্রভাব ফেলে, আমার অনেক ভালো লাগা কাজ করে, কারণ আমার কাছে দিন শেষে আমার
কাছের মানুষজনের কথা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মানে তারা কি বললো, তাদের কাছে ভালো লাগছে কতটুকু, সেটা আমার কাছে অবশ্যই খুব বেশি মানে রাখে। তো এই ভালোবাসাটা, তাদের এই স্পেশাল জায়গাটা আমি কিছুটা হলেও অর্জন করতে পেরেছি, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগা কাজ করে। আর এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও ভালো কাজ করার। তো চট্টগ্রামে যে মানুষগুলো আপনাকে ফিল করে বা আপনি তাদের ফিল করেন, হয়তো সবাইকে বলা হয় না তাদেরকে আপনি ভালোবাসেন বা তাদেরকে কতটা মনে রাখেন, এই জন্য সবার উদ্দেশ্যে যদি কিছু বলেন। চট্টগ্রামবাসীরে হইতাম চাইদি, চট্টগ্রাম হইলদে আর ভালোবাসার জায়গা, অনরা হইলেন ভালোবাসার মানুষ, অনরা আরে অনেক ভালোবাসা দিউন। আমি কৃতজ্ঞ অনরার কাছে, আনলাই দোয়া করছুন যাতে আমি ভালো থাকতে পারি, অনরা ভালো থাকুন। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম অভিনেত্রী নাবিলা ইসলামের সঙ্গে, আর আপনারা দেখছিলেন ঢাকায় থাকি। আজকের মতো শেষ করব এই আয়োজন। আগামী পর্বে চট্টগ্রামের আরও একজন গুণী মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, কথা বলবো তার সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।